সবাইকে স্বাগত জানাচ্ছি আরণ্যক ফাউন্ডেশনের ভিডিও সিরিজ কনজারভেশন টকের দ্বিতীয় পর্বে। এই পর্বে আপনাদের সাথে আছে আমি আরিফুর রহমান, আর আমার সাথে আছেন আরণ্যক ফাউন্ডেশনের বায়োডাইভার্সিটি কনজারভেশন স্পেশালিস্ট জনাব বখতিয়ানুর সিদ্দিকী। আমাদের এই পর্বের বিষয় ম্যানগ্রোভ প্লান্টেশন। জনাব বখতিয়ানুর সিদ্দিকী, আমাদের কনজারভেশন টকের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। সুন্দরবন বলে যে জায়গাটা চিনি সেটি হয়তো একেবারেই ইনট্যাক্ট রয়েছে, কোনো ক্ষতি হয়নি, কিন্তু এর বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই ম্যানগ্রোভ রয়েছে, সেগুলো কিন্তু অবক্ষয়িত হয়েছে, বন ধ্বংস হয়ে গেছে। তো বাংলাদেশে ম্যানগ্রোভ প্লান্টেশনের আসলে সুযোগগুলো কোথায় কেমন রয়েছে? আপনি জানেন বাংলাদেশের ভূপ্রকৃতি এমন যে তার উপকূল জুড়ে প্রচুর জায়গা আছে যেখানে ম্যানগ্রোভ প্লান্টেশন করা যায়। প্রাকৃতিকভাবে আমরা সুন্দরবন পেয়েছি, খুলনা সুন্দরবন, প্রাকৃতিকভাবে পেয়েছি আমরা চকরিয়া সুন্দরবন। খুলনা সুন্দরবনটা ইনট্যাক্ট আছে বলা যায়, তার জবরদখল হয়নি, তার কোনো ধরনের ভূপ্রকৃতিগতভাবে কোনো ধরনের চেঞ্জ নেই। কিন্তু দুঃখজনকভাবে সত্য হলো চকরিয়া সুন্দরবনটা আমরা হারিয়েছি। বেসিক্যালি চকরিয়া সুন্দরবনটা এই এলাকার মানুষের জন্য, তাদের জীবন জীবিকার জন্য, তাদের বেঁচে থাকার জন্য একটা বড় একটা অবলম্বন ছিল। কিন্তু 80-র দশকের মাঝামাঝি সময় থেকে শুরু করে এই অঞ্চলের মাছের একটা চাষের, মাছের আবাদের, মাছের ব্রিডিংয়ের একটা অভয়ারণ্য ছিল সেটা। এটাকে পুঁজি করে কিছু জমি লিজ দেওয়া হয় এবং লিজ দেওয়ার কারণে এই বনাঞ্চলটা ধ্বংস হয়ে যায়, ঘের তৈরি হয় এবং ঘেরের মাধ্যমে মৎস্য চাষের উৎপাদন, বিপণনটা শুরু হয়ে যায়, যার ফলে চকরিয়া সুন্দরবনটা ক্রমশ ধ্বংস হয়ে গেছে বলা যায় আর কি। আমরা যখনই পরিবেশ রক্ষা এবং উন্নয়নের কথা বলি তখন আমরা দেখা যায় যে উন্নয়ন এবং পরিবেশ রক্ষা দুটোর মধ্যে এক ধরনের ভারসাম্য আনার একটি বিষয় চলে আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা উন্নয়নের দিকেই আমাদের যে নীতি সহায়তা সেটি ঝুঁকে যায়। সেক্ষেত্রে এখানে যেহেতু চিংড়ি চাষ হচ্ছে, একটি অর্থনৈতিক বিষয় রয়েছে, অর্থনৈতিক লাভবান হবার বিষয় রয়েছে, সেই জায়গাটিতে আসলে ম্যানগ্রোভ বনায়নের বিষয়টিতে চ্যালেঞ্জ নতুন করে কি কি রয়েছে? আপনি ডাইরেক্টলি কথাটা বলেছেন, সেটা হচ্ছে আপনি যে কথাটা বলছেন, একটা হচ্ছে ফিনান্স, একটা হচ্ছে এনভায়রনমেন্ট। এটা হচ্ছে কনফ্লিক্টিং ল্যান্ড ইউজ, মানে গভর্নমেন্টের বা মানুষের যে ল্যান্ড ইউজ পলিসিটা হওয়া দরকার সেখানে কনফ্লিক্টিং হয়ে গেছে। আমরা কি ফরেন কারেন্সি আর্ন করবো নাকি এনভায়রনমেন্টকে প্রোটেকশন দেবো? এই জায়গাটায় আমরা এনভায়রনমেন্টটা পিছিয়ে পড়েছে এবং ফিনান্সটা ফরেন কারেন্সি আর্নটা প্রায়োরিটি পেয়েছে, যার ফলে এই চকরিয়া সুন্দরবনের উপর যে গুরুত্বটা 80-র দশকে দেওয়ার ছিল, পরবর্তী দেওয়ার ছিল, সেটা হয় নাই। একটা ব্যালেন্স থাকা দরকার। আমরা কতটুকু অংশে চিংড়ি চাষ করব, মাছের আবাদ করব, কোন অংশটুকু আমরা আপনার বনায়নের জন্য, বন সৃষ্টির জন্য বা পুনর্বন তৈরির জন্য আমরা কাজ করব। এবং আমার মনে হয় এই জোনেশনটা করে ফেলা দরকার এবং এটা গভর্নমেন্টের সর্বোচ্চ লেভেল থেকে আসা দরকার। এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা আমি মনে করি সেটা হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, এবং এলাকার যে মানুষগুলো বসবাস করে এবং যে মানুষগুলো এখানকার জীবন জীবিকার সাথে সম্পৃক্ত, তাদেরকে সাথে নিয়ে কাজটা করা দরকার। আমরা এখন যেখানে বসে আছি সেইখানে আমরা যতটুকু জানি যে আরণ্যক ফাউন্ডেশন একটি প্রকল্প বাস্তবায়ন করছে, যেই প্রকল্পের আওতায় এখানে যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধে আসলে ম্যানগ্রোভ এবং নন ম্যানগ্রোভ প্লান্টেশন হবে, বনায়ন হবে। সেই বিষয়টা আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। জি, এটা বেসিক্যালি বিশ্বব্যাংকের সহায়তায় মৎস্য অধিদপ্তর একটা প্রকল্প আছে। মৎস্য অধিদপ্তরের তাদের বিভিন্ন ধরনের স্ট্রাকচার ওয়ার্ক আছে, এখানে বেড়িবাঁধ আছে, স্লুইস গেট আছে, অফিস বিল্ডিং আছে। এটার পাশাপাশি যে 72 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করেছে, 72 কিলোমিটার বেড়িবাঁধের রিভার সাইডে আরণ্যক ফাউন্ডেশনকে বাগান করার জন্য একটা অফার করে, এবং আমরা সেই বাগান সৃজনের কার্যক্রমটা দুভাবে করছি। একটা হচ্ছে নন ম্যানগ্রোভ প্লান্টেশন, একটা হচ্ছে ম্যানগ্রোভ প্লান্টেশন। যেটা এমব্যাঙ্কমেন্ট সাইডে স্লোপে হবে সেটা হচ্ছে নন ম্যানগ্রোভ, যেখানে স্যালাইন ওয়াটারটা উঠে না। আর যেটা স্যালাইন ওয়াটার আসে, যেখানে আপনার জোয়ার ভাটা হয়, সেখানে আমরা ম্যানগ্রোভ স্পেস দিয়ে বাগান করব। আমরা আশা করছি 72 কিলোমিটারের মধ্যে 60 কিলোমিটারের মতো বাঁধ এখন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে বাগান সৃজনের জন্য। আমরা আশা করছি যদি এই বাগানটা আমরা রক্ষা করতে পারি, তাহলে চকরিয়া সুন্দরবনের পার্শিয়াল কিছু অংশকে আমরা পুনরুদ্ধার করতে পারবো। নন ম্যানগ্রোভ কি কি গাছ এবং ম্যানগ্রোভ কি কি গাছ আপনারা বাছাই করেছেন, সেই বাছাই করবার পেছনে কারণগুলো কি কি ছিল? বেসিক্যালি এখানকার আপনার সয়েল পিএইচ, স্যালাইনিটি, এই বিষয়টা আমাদের প্রায়োরিটি ছিল। এটা আপনারা জানেন, স্যালাইন সয়েল আছে, স্যালাইন সয়েলে কোন ধরনের স্পিসিস সার্ভাইভ করে, আর নন স্যালাইন সয়েলে কোন ধরনের স্পিসিস সার্ভাইভ করে। এটা একটা সয়েলের পিএইচ রেঞ্জ আছে। আমরা সেই বিবেচনা এখন নন ম্যানগ্রোভ হিসেবে বিবেচনা করেছি। প্রথমত আপনার বাবলা, খয়ে বাবলা, করমচা, ঝাউ, এগুলো হবে উপরের দিকে, যেখানে আপনার নোনা পানি আসবে না, যেখানে সয়েলটা একটু বেটার কন্ডিশন আছে। আর স্যালাইন সয়েল যেখানে হচ্ছে ইনআন্ডেটেড হয়, জোয়ার ভাটার পানি আছে, সেখানে কেওড়া, বাইন, গেওয়া। এবং আপনি শুনে থাকবেন হয়তো এখানকার লোকাল মানুষের একটা ডিমান্ড আছে সুন্দরী গাছ লাগানোর জন্য, কারণ এখানে সুন্দরবন মানে কি সুন্দরী গাছ ছিল একটা কথা জানা, বলা, শোনা আছে। সুতরাং আমরা
খুলনা সুন্দরবন থেকে চারা নিয়ে আসছি, বীজ নিয়ে আসছি। আমরা চেষ্টা করছি এখানে সুন্দরবনের সুন্দরী কিছু চারা লাগানোর জন্য। ওখানে আমরা 3টা ওয়ে ফলো করছি। একটা হচ্ছে টানা চারা, যেটা বলে আমরা নার্সারি থেকে চারা এনে চারা পুঁতে চারা লাগাচ্ছি। আরেকটা হচ্ছে সিড ব্রডকাস্ট করতেছি। কারণ সিড ব্রডকাস্ট করলে দেখা যায় আপনি যদি কোনোভাবে কেওড়া বীজটা মাটিতে লেগে যায়, উইদিন 1 ডেজ or 2 ডেজ সেটা মাটির সাথে আটকে যাবে, সেটা জোয়ারের পানিতে সহজে উপড়ে ফেলতে পারবে না। এটা একটা। আরেকটা কাজ করছে, কোনো কোনো জায়গায় পকেটের মতো বলছে, যেখানে নৌকা ভিড়ে না, গরু ছাগল যাবে না, কিছু ওয়াইড এরিয়া আছে, ওইসব জায়গায় আমরা অলরেডি 10 থেকে 12টা জায়গাকে আইডেন্টিফাই করেছি যেখানে 500-700 করে ম্যানগ্রোভ চারা লাগানো যাবে। আমরা মনে করছি এই 500-700 করে জায়গা যেখানে 100 থেকে 150 ফিটের মধ্যে আছে, ওইটাকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি, তাহলে মিনি সুন্দরবনের কিছু কিছু অংশ আমরা এই বাঁধ কেন্দ্রিক তৈরি করতে পারবো। সেক্ষেত্রে ঝুঁকিগুলো কি কি রয়েছে বা শঙ্কার জায়গাগুলো, চ্যালেঞ্জের জায়গাগুলো কি আছে? ভূপ্রকৃতিগতভাবে এখন চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। একটা হচ্ছে স্পেসেস সার্ভাইভাল, সাইড স্পেসেস ম্যাচিংটা করে চারাটা লাগানোর জন্য নির্বাচন করা হয়। আমরা সেভাবে চারা নির্বাচন করেছি। আরেকটা হচ্ছে বায়োটিক ইন্টারফারেন্স যদি বলি, এখানে প্রচুর মহিষ, ভেড়া, ছাগলের পাল আছে। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যারা টানা জাল দেয়, টানা জালগুলো আমাদের এই ম্যানগ্রোভ প্লান্টেশনের ক্ষতি করতে পারে। আমরা আগেও দেখেছি, আমরা স্টেক হোল্ডার কনসালটেশন করেছি, মৎস্য অধিদপ্তরকে জানিয়েছি যেন এই প্রবণতা একটু কমানো যায়, না হলে কিন্তু আমাদের বাগান হুমকির সম্মুখীন হবে বলে মনে করি আমি। চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য আসলে কি কি কৌশল আপনারা নিয়েছেন? আমরা ইনিশিয়ালি যেটা করেছি, বাগানের ক্ষেত্রে আমরা যেখানে চারা কোনো কারণে মারা গেছে বা একটু খাটো মনে হচ্ছে, আগা ভেঙে গেছে, সেগুলো আমরা রিপ্লেস করে দিচ্ছি। এবং সেখানে আমরা ওয়াচার নিয়োগ করছি যেন রীতিমতো দৈনিক এটা পরিচর্যা করা হয়। দ্বিতীয়ত, আমরা 1 বছর 4 মাসের জন্য আমরা ওয়াচার রাখবো। আমাদের প্রজেক্টের প্রভিশন আছে, এই ওয়াচারের বাগানটা দেখে শুনে রাখবো, আমরা সেটা সুপারভাইজ করব। এই কৌশলটা আমাদের মধ্যে আপাতত এখনো আছে। এবং এটার পাশাপাশি জনগণকে সচেতন করার জন্য, বিশেষ করে যারা এখানকার মৎস্য ঘেরের মালিক, সাবরিজি, মৎস্য চাষি, এলাকার লোকজনকে আমরা অ্যাওয়ারনেসের জন্য কিছু কার্যক্রম হাতে নিয়েছি। তাদেরকে আমরা অবহিত করতেছি, তাদের সচেতনতা বৃদ্ধির জন্য, তাদের অংশগ্রহণের জন্য, এই বাগান টিকিয়ে রাখার জন্য তাদের সমর্থন সহযোগিতা আমরা প্রত্যাশা করতেছি। এবং আমরা আশা করছি, আমরা যতজনের সাথে কথা বলেছি, অধিকাংশ মানুষই এই সুন্দরবনটা ফিরে আসুক, এই প্রত্যাশা ব্যক্ত করতেছে। 1 বছর 4 মাস ওয়াচার রাখছেন, সেটি আসলে যথেষ্ট কিনা? কমপক্ষে 3টা বছর সময় দেওয়া লাগবে। 3টা বছর সেটা পরিচর্যা করা লাগবে, 3টা বছর ওয়াচার লাগবে, 3টা বছর ভ্যাকেন্সি ফিলিং করা লাগবে। আমরা মৎস্য দপ্তরকে বলেছি, প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে যেন একটা ব্রিজ প্রজেক্ট নিয়ে আসা হয়, যেন এই বাগান যেগুলো সৃজন করা হচ্ছে, যে ওয়াচারগুলোকে আমরা নিয়োগ করছি, তাদেরকে যেন মেনটেন করা হয়। সেই বন যদি ফিরে আসে, তাহলে জীববৈচিত্র্য কতখানি ফিরে আসবে? যেখানে ম্যানগ্রোভ ফরেস্ট থাকবে, সেখানে মাছের গ্রোথ, বৃদ্ধি, প্রজননটা বেশি হয় বলে আমরা জানি। এটা এক্সপার্টদের ওপিনিয়ন। আপনি সুন্দরবনে, খুলনা সুন্দরবন দেখেন, ওখানে কিন্তু ন্যাচারালি যে স্পেসিসগুলো আছে, ট্রি স্পেস আছে, হাফ শার্পস আছে, ওখানে কিন্তু প্রচুর মাছ হয়। এখানে যদি এই ম্যানগ্রোভটা চলে আসে, আলটিমেটলি আপনি বায়োডাইভার্সিটির কথা বলছেন, সেটা হচ্ছে অ্যাকোয়াটিক রিসোর্সগুলো চলে আসবে, আপনার বার্ড চলে আসবে, এবং এটা ন্যাচারালি হবে। 1905-6 সনের দিকে এটা রিজার্ভ ফরেস্ট ঘোষণা করে, আপনি জানেন, ব্রিটিশ আমলে করা হয়। সেই প্রথম সুন্দরবন, এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। তখন কিন্তু এখানে প্রচুর ওয়াইল্ড লাইফ ছিল। এবং এখনো বলা আছে, অনেকে বলে, অনেক রেকর্ড আছে, মানে ডকুমেন্ট আছে, লিটারেচার আছে, সেটা বলছে এখানে বাঘ ছিল, নানা ধরনের ওয়াইল্ড লাইফ ছিল, যেগুলো খুলনা সুন্দরবন আছে তাও এখনো ছিল। যদি গভর্নমেন্ট ডিসাইড করে, ল্যান্ড ইউজ পলিসিটা যদি চেঞ্জ করে, যদি মনে করো যে ঠিক আছে, এখানে আমি 2000 একর জায়গাকে ইনট্যাক্ট রাখবো, ল্যান্ড ইউজ পলিসিটা আমি চেঞ্জ করব, 2000 একর জায়গা সুন্দরবন আমি ফিরিয়ে আনবো, যদি গভর্নমেন্ট বিশ্বাস করে, ল্যান্ড ইউজ পলিসি চেঞ্জ আনে, জনগণকে সাথে নিয়ে কাজটা করে, আমার মনে হয় বায়োডাইভার্সিটি ফিরে আসবে। ওয়াইল্ড লাইফ যেগুলো আপনার বিগ শট যেগুলো বলবো, বা আপনার ফ্ল্যাগশিপ স্পেসিস না আসলেও অন্য স্পেসিসগুলো ডেফিনেটলি ফিরে আসবে। এগুলো আসলে কত বছর সময় লাগতে পারে? যেটা বলা, একটা মহিষের উপদ্রব, জেলেদের উপদ্রব, যদি অথবা সংঘবদ্ধ কোনো লোকের যদি ক্ষতি না করে থাকে, তাহলে আমরা এই বাগানটা আগামী 3-4 বছর পরে আপনি একটা ভিন্ন রূপ দেখতে পাবেন। আপনি বাঁধের পাশ জুড়ে চমৎকার একটা গ্রিন বেল্ট দেখতে পারবেন, আমি প্রত্যাশা করতে পারি। জনাব বক্তিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কনজারভেশন টকে আসবার জন্য। আপনার মতো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চকুরের এই জায়গাটি আবারও ম্যানগ্রোভ ফিরে আসবে, সেই সঙ্গে জীববৈচিত্র্যে আবারও ভরপুর হয়ে উঠবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।